যারা ভিতরে আছো সবাই বাইরে থেকে চলে আসো, গাড়ি থেমে গেছে। শুনতে পাচ্ছেন তো সব? যে যেখানে আছেন, বৃষ্টি হচ্ছে ওখানে থাকুন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? শুধু কানে শুনে নিলেই হবে। মাইকটা আওয়াজ একটু কম লাগছে কেন? কানে শুনে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাবো, এত বৃষ্টির পরেও যে আপনারা এরকম ভাবে অপেক্ষায় আছে। নিশ্চিতভাবে বিরিয়ানির প্যাকেট 500 টাকা দিলে কিন্তু এতক্ষণ কিনে পড়তো, কারণ দেখছি যাদেরকে ভাড়া খাটাচ্ছে অমুক সাহেব বক্তব্য দিচ্ছে আর পেছন দিক থেকে সব সাহেবরা চলে যাচ্ছে। এখানে দেখুন উল্টো হচ্ছে। তবে আমি ওটা খুলে দাও, আমার মানুষ বসতে পারবে, বুঝছে? যাও না, যে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি, ইতিপূর্বে এখানে অনেকবার এসেছি, জনসংযোগে এসেছিলাম, সমস্যা বলেছিলেন, আইনসভাতে উত্থাপন করেছিলাম। একজন বিধায়ক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটো জিনিস না, প্রথম হচ্ছে লাইভ দেখানো হয় না, যে আপনার বিধায়ক বিধানসভার মধ্যে কি ঘুমাচ্ছে না চোখে চোখ রেখে ভাঙরের কথা বলছে, রাজ্যের মানুষের কথা বলছে। লাইভ যদি হতো তাহলে আজকে আমাকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এখানে এলসিডি লাগিয়ে বিধানসভার মধ্যে আমার বক্তব্যগুলো চালালেই আমি দ্বিতীয়বারের জন্য এমনি জয় হয়ে যেতাম। যদি লাইভ নাই বলে আমাকে এসে একটু বলতে হচ্ছে। দ্বিতীয় জিনিস কি নাই, সেরা বিধায়কের পুরস্কার দেওয়ার নিয়মটা বিধানসভায় এখনো হয়নি। কোন বিধায়ক 294টার মধ্যে বিধায়কের মধ্যে কোন বিধায়কটা লাস্ট 5 বছরে সেরা পারফরম্যান্স দিয়ে রেখেছেন, অর্থাৎ কে সর্বশ্রেষ্ঠ বিধায়ক 294 এর মধ্যে, এই পুরস্কার দেওয়ার নিয়ম বা প্রচলন আমাদের বিধানসভায় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই প্রচলন থাকতো নিশ্চিতভাবে ভাঙড়ের বিধায়ককে উপেক্ষা করে অন্য কোনো বিধায়ককে দিতে পারতো না। আমি তো দুটো উদাহরণ দেব। গত 5 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভাতে প্রায় 4000-এর মতো কোশ্চেন জমা পড়েছে, সমস্ত বিধায়করা মিলে জমা করেছে। আর ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী, ওখানে একার কোশ্চেন জমা পড়ার সংখ্যা হচ্ছে 450-এর অধিক। হিসাব করে দেখে নেবেন অ্যাভারেজটা কত। কি কোশ্চেন? ভাঙড়ের এই হিমঘর, ভাঙড়ের রাস্তাঘাট, ভাঙড়ের পানীয় জলের সমস্যা, রাজ্যের সমস্যা, সুন্দরবনের সমস্যা, এয়ারপোর্টের জন্য যদি জায়গা নেবে সে নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের উপরে একাধিক প্রশ্ন করতে করতে প্রায় 450-এর অধিক কোশ্চেন আমার জমা দেওয়া আছে। কেন বললাম শ্রেষ্ঠ বিধায়কের কথা? কাজের নিরিখে বলছি। মেনশন পর্ব বলে একটা শিডিউল আছে, একটা সময় থাকে, 1 থেকে 1.5 মিনিট সময় পাওয়া যায় এই মেনশনে। গত 5 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে তথা আইনসভাতে আপনারা দেখলে জানতে পারবেন 200-র একটু অধিক মেনশন হয়েছে। সেই 200-র একটু অধিক, 200-র একটু বেশি মেনশনে আপনাদের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী আহমেদ মেনশনের সংখ্যা হচ্ছে 56টি।
200-র অধিক, মানে 210-15টা মেনশন হয়েছে। ওখানে আমি একা করেছি 56টা। ওই মেনশনে কি আছে? এই ভাঙড়ের উন্নতি, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের সমস্যা, ভাঙড়ে যে হিমঘর পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল, চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারপরে এগ্রিমেন্ট হয়েছিল হিমঘর কবে মানুষের স্বার্থে খুলবে, এখানে নতুন বাস রুট, এখানে ভাঙড়ে 2 নম্বর ব্লকে একটা গার্লস কলেজ, যে হসপিটালগুলো আছে তার দুরবস্থা কাটিয়ে তোলা, ভাঙড় সহ রাজ্যের মানুষের সমস্যা নিয়ে আমি মেনশন করেছিলাম। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আলোচনা হয়েছে সেখানে অংশগ্রহণ করে রীতিমতো মানুষের পক্ষে আমি সওয়াল করেছি। দুর্ভাগ্য, দুটো নিয়মই এখন নাই, লাইভ টিভিও হয় না, আর কে শ্রেষ্ঠ বিধায়ক সেটাও, যেমন লোকসভাতে আপনাদের জানিয়ে রাখা দরকার, লোকসভাতে কিন্তু এই সিস্টেমটা আছে, কে শ্রেষ্ঠ বিধায়ক তার নির্বাচনের জায়গা। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি টু দা পয়েন্ট আসবো। দ্বিতীয়বারের জন্য আপনারা আমাকে ভোটটা কেন দেবেন, এই প্রশ্নটা আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে যাব। প্রশ্ন হবেই তো, প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, প্রশ্নের উত্তর আমি দেব আপনাদের। প্রথম কথা, আপনারা বলুন, আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমি আপনাদের সাথে প্রতারণা করেছি? এক বাক্যে উত্তর দিতে হবে ভাই। আপনাদের ভোট নিয়ে আমি মিনিস্টার হতে পারতাম, এটা আপনারা ভালো করে জানেন। কারণ এক ভাঙড়ের বিধায়ক বাকি রাজ্যের 293টা বিধায়কের উপরে ভারী পড়ে যাচ্ছে। একটা নয়, একাধিক মিনিস্ট্রির অফার ছিল, অর্থের অভাব তো ছিল, জেলও খাটালো, প্রায় 20টা মামলা আমার নামে দিল। কিসের জন্য? যে মানুষের যে কণ্ঠস্বর হয়ে উঠেছে, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, সরকারি কর্মচারী থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যারা আছেন, এনএসকিউ টিচার যারা আছেন, প্যারা টিচার যারা আছেন, শিক্ষাবন্ধু শিক্ষামিত্র যারা আছেন, বা পঞ্চায়েতে যারা বিভিন্ন সেক্টরে ক্যাজুয়াল চাকরি করেন, এবং নার্স যারা আছেন, তারা যে দুরবস্থার মধ্যে দিয়ে চলছে এবং চাকরি যেভাবে বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে আমি লড়াই করে গেছি বিগত 5 বছরে, মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছি। আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে, আমি আপনাদের বলবো। তা আটকানোর মাধ্যম একাধিক তারা প্রয়োগ করেছে, পেরে উঠতে পারেনি। আমাকে যখন পেরে উঠতে পারেনি, আমার ভালোবাসার মানুষদের উপর এরা অত্যাচার নামিয়েছে। আমার ভালোবাসার মানুষদের নামে মিথ্যা মামলা, অত্যাচার, মারধর, দোকান বন্ধ করে দেওয়া, ব্যবসার জায়গায় সমস্যা তৈরি করা, তারপরে আমার ভালোবাসার মানুষরা আমার কাছ থেকে ছেড়ে যায়নি। যদি এত ভালোবাসা আপনারা দিতে পারেন, আপনাকে আমি কিভাবে ছেড়ে যেতে পারি? চোরেদের দলে কিভাবে নাম আমি? আজকাল আবার চোর বললেও রাগ হয়ে যাচ্ছে, মনে হয় বলাটা খালি কম হয়ে গেছে, এটা রাগ দেখাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? রাগ দেখাচ্ছে যে এটা আমার ডিগ্রি নয়, এর থেকে বড় ডিগ্রি আমার আছে, সেটা কেন বলছে না, তাই না? আমি কিন্তু ছেড়ে আপনাদের যাই। বন্ধুগণ, আজকে আমার উপরে এত টার্গেট কেন? টার্গেট ব্যক্তি নওশাদ সিদ্দিকী নয়। টার্গেট যদি ব্যক্তি নওশাদ সিদ্দিকী হতো, টার্গেটে তারা ফেল হয়ে গিয়েছে, ওরা ঘরে বসে করতো। টার্গেট হচ্ছে নওশাদ সিদ্দিকীর কণ্ঠ। নওশাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলে, ঐক্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, অধিকারের কথা বলে, সচেতন হওয়ার কথা বলে, মূল স্রোতে ফিরে আসার কথা বলে। এই জন্যই নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এই কণ্ঠটাকে যদি আমরা আটকাতে পারি, তাহলে বাকিগুলো তো দেখছেন কোন জায়গায় পৌঁছে গিয়েছে। একটা যে জ্বলছে এটাকেও সেটাকে ভুতিয়ে দিতে হবে। ভুতাতে পারলে, নিভাতে পারলেই কি হবে? তাহলে এদের হয়ে আর বলার লোক থাকবে না। যা ইচ্ছা তাই এদের সাথে করে দেব। আর দিনের শেষে যদি 50 টাকা হাতে ধরিয়ে দিই, অনেক ভালো হয়ে যাবে মনে করবে এরা। কিন্তু আমরা কি বলছি? যে মাসে 1500 টাকা দিয়ে একটা ফ্যামিলিকে সমস্যার সমাধান করা যায় না। আরে শিক্ষিত বেকার যুবক আছে আজকে, কালকে সে বিয়ে শাদী করবে, সংসার ফ্যামিলি পরিকল্পনা করবে। আপনারা বলুন,
মাস গেলে যদি ১,৫০০ টাকা বেকার ভাতা দেওয়া হয় আপনার হাতে, পার ডে 50 টাকা ভাগে পড়ছে। আপনি 50 টাকা নিয়ে আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন তো? আমরা এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের বক্তব্য একদম স্পষ্ট যে মাস গেলে ১,৫০০ টাকা নয়, মাস গেলে ন্যূনতম যাতে 15 থেকে 20,000 টাকার একটা কাজের ব্যবস্থা করা যায় ওই বেকারের হাতে, তার জন্য আমরা লড়াই করছি। এবার আমাদের লড়াইয়ের সাথে তার শাসকের বিরোধ হচ্ছে কেন? শাসকের এই জন্যই বিরোধ হচ্ছে যে নিজে থেকে টাকা কামাতে শিখে যাবে, সে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না। বোম বাঁধার জন্য, মারামারি করার জন্য, মিটিং মিছিলের জন্য আর লোক ভিড় হবে না। সেই জন্য তারা আতঙ্কিত হয়ে আপনার হাতে কাজ তুলে দিচ্ছে না। তাই আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা যদি শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয়, আগামী নির্বাচনে আমি জোর গলায় বলে যাচ্ছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, পরিবার পিছু একজনের আমরা চাকরির ব্যবস্থা করব। আপনারা ডিসাইড করুন। মায়েদের বলবো, বাপেদের বলবো, আপনাদের হাতে লক্ষ্মীর ভান্ডার 1200 টাকা ধরিয়ে দিচ্ছে, বেকার ভাতা 1,500 টাকা দিচ্ছে। এই সমস্যার সমাধান করবেন না আপনার বাড়ির শিক্ষিত ছেলে মেয়ে যারা আছে, তাদের যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, ফ্যামিলির প্রতি একটা চাকরির ব্যবস্থা নেবেন, তা আপনারা ডিসাইড করুন কোনটা নেবেন। আপনারা আপনাদের হাতে পাই। আমাকে বলতে এই জন্যই বলছি, আমরা এগুলো পরিকল্পনা নিয়েছি, আগামী দিনে করব। আর মায়েদের হাতে 1000 কত, এখন কত দিয়েছে গো? 1200 আর 1,500। মায়েদেরও বলছি 1200 1,500 আমি বিরুদ্ধে নয়, কিন্তু আমি এখানে কথা দিয়ে যাচ্ছি 1200 1,500 আমরা সীমাবদ্ধ থাকবো না। মায়েদের হাতে কম করে 5,000 টাকা তুলে দেবো, তার ব্যবস্থা আমরা করবো। কম করে 1,500 টাকা। আজকের দিনে 1200 টাকা বা 1,500 টাকায় কি হবে? দিনে 40 টাকা, নালে 50 টাকা, কিছুই হবে না। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ থেকে পেট্রোল ডিজেলের যেভাবে দাম বাড়ছে, সেই 1,000-1,200 টাকায় সমস্যা সমাধান হবে না। মায়েদের হাতে কম করে আমরা 1,500 টাকা তুলে দেবো, হ্যাঁ, তার পরিবর্তে মায়েদের হাত কাছ থেকে অল্প কিছু কাজ বুঝে নেব। কারণ 1,500 টাকা ভাতা দিয়ে যেন মাথা কিনে ফেলেছে, সেটাও মায়েদেরকে করতে দেব না। মায়েরা মুখ ফুলিয়ে বলবে আমি মেহনত করছি, ওই জন্য কম করে মাস গেলে আমরা 5,000 টাকা ইনকাম করছি ঘরে বসে। তার ব্যবস্থা আমরা করব। বন্ধুগণ, আমি আপনাদের ফিরে আসি আবার, কেন আমাকে ভোট দেবেন আপনারাই বলুন। বিগত 5 বছরে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের ওপরে যে শাসক দ্বারা অত্যাচার সংগঠিত হয়েছে, শাসক তার এবং বিজেপি দ্বারা অত্যাচার সংগঠিত হয়েছে, সমাজ বিরোধী দ্বারা অত্যাচার সংগঠিত হয়েছে, শাসকের কোনো হেলদোল আছে? কদিন আগে আপনারা দেখেছিলেন দুর্গাপুরে কয়েকজন গরু ব্যবসায়ী গরু নিয়ে আসছিল, তাদেরকে প্রাণে মেরে দিত, কেউ কথা বলেনি, অ্যারেস্ট পর্যন্ত করেনি। ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয়, আবার আপনাদের ধন্যবাদ জানাবো, আপনারা সুরতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের বিধায়ককে নির্বাচন করেছেন। ভাঙড়ের বিধায়ক রাজ্যের বিধায়ক হিসাবে পরিগণিত হচ্ছে রাজ্যের মানুষের চোখে। তাই আমি বাড়িতে বসে থাকতে পারিনি, দেখছিলাম যারা সমাজ বিরোধী তাদেরকে গ্রেফতার করেনি, ছুটে চলে গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক কোথায়, আপনার দুর্গাপুরে, সেখানে গিয়ে টাইম দিয়ে এসেছিলাম। যদি ওই টাইমের মধ্যে গ্রেফতার না করে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আপনারা খোঁজ নিয়ে দেখুন, সেই টাইমের মধ্যেই, যেদিন টাইম শেষ হচ্ছে ওই দিন রাত্রেই তাকে গ্রেফতার করেছিল। সে বাইরে কোন রাজ্যে চলে গিয়েছিল, তাকে খুঁজে বার করেছিল। এই যে প্রেসার পলিটিক্স, তৃণমূলের এটা সহ্য হচ্ছে না। এই প্রেসার পলিটিক্স করার জন্যই আপনাদেরকে আমাকে ভোটে জিতাতে হবে। আপনাদের কণ্ঠ হওয়ার জন্যই আপনাদেরকে জেতাতে হবে। এখানে নওশাদ সিদ্দিকী ভোটে জিতলে 1,21,000 টাকা মাইনে পাবে, তার ফ্যাক্টর নয়। নওশাদ সিদ্দিকীকে হারাবার জন্য তৃণমূল বিজেপি মিলে এক যখন হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। এর মধ্যে কি রহস্য আছে যে আগামী দিনে এই ভাঙড়ে ওরা এয়ারপোর্ট করার পরিকল্পনা নিচ্ছে, বহু ফসলি জমিগুলোকে ধ্বংস করে দিয়ে ভাঙড়ের জনগণকে এখানে উচ্ছেদ করবে। ঠিক যেভাবে রাজারহাট নিউ টাউনে যেখানে যারা আদিবাসী মানুষজন ছিল তাদেরকে উচ্ছেদ করে দিয়ে, আজকে খোঁজ নিয়ে দেখুন রাজারহাট নিউ টাউনের বড় বড় বিল্ডিং
ওর লিফটম্যান যিনি আছেন ওই জায়গার এক সময় মালিক ছিল, ওই বাড়ির ধারে ওই ফ্ল্যাটে যারা ছাড় দিচ্ছে এক সময় ওই জায়গার মালিক ছিল, কিন্তু দেখুন আজকে তারা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ওখানে সামান্য পরিচারিকার কাজ করছে, না হলে গার্ডম্যানের কাজ করছে। ওই পরিকল্পনাটাও কিন্তু এখানে নিয়েছে। আপনারা বলতে পারেন এয়ারপোর্ট হবে তো অসুবিধা কোথায়? আমিও চাই এয়ারপোর্ট হোক, কিন্তু ভাঙড়েই কেন ভাই? এই রহস্যটা অনেক গভীর রহস্য। কোথায় কাজ হচ্ছে তো? 10 মিনিট বন্ধ করা যাবে না? একটু 10 মিনিট যদি বন্ধ করে তাহলে সুবিধা হয়, 10 মিনিটে শেষ করে দেবো। অসুবিধা আছে কারো? কটা বাজে বলো তো তাড়াতাড়ি? হ্যাঁ, 10 মিনিটের 10-12 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনাদের বলছি এয়ারপোর্টের আমি বিরুদ্ধে নয়, কেন ভাঙড়ি করতে হবে? যে সমস্ত জায়গা আছে অনেক চাষ হয় না, কোথায়? আবাদ এলাকা অনেক আছে, পুরুলিয়া, বীরভূম, বাদ দিন মালদাতে, অন্ডালে অলরেডি এয়ারপোর্ট হয়ে পড়ে আছে, সেইগুলো করুক না। এই টার্গেটটা অনেক বড় টার্গেট। 8টা থানা দিয়ে নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য 8টা থানা করেনি ভাই, একটু মনে রাখবেন। নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য 8টা থানা করেনি। মমতা ব্যানার্জি আরএসএস এর কথা শুনে এখানকার মানুষকে জব্দ করার জন্য 8টা থানা করেছে। আগামী দিনে জোর করে হলো হয়তো এরা জায়গাগুলোকে কেড়ে নেবে। আপনার প্রতিবাদ করতে বার হলেই এই পুলিশকে দিয়ে আটকাবে, এই একটা চক্রান্ত ওরা করছে। বড় রহস্য। তাই আপনাদের বলবো, আমাকে এই জন্যই আপনাদেরকে ভোট দিতে হবে। আপনার এলাকার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মন্দির, শ্মশান সুরক্ষিত রাখার জন্য। কারণ খোঁজ নিয়ে দেখুন, কদিন আগেই আমার কাছে পৌঁছেছিল হঠাৎ 250 বিঘা জমি নিউ টাউনে রাতারাতি সরকারের নামে হয়ে গেছে। ব্যক্তি মালিকানাই ছিল, রাতারাতি সরকারের নামে হয়ে গিয়েছে। ওখানকার বিধায়কের কাছে গিয়েছে, ওখানকার বিধায়ক বলছে দেখছি দেখছি দেখছি। আর আপনার ভাঙড়ের বিধায়কের কাছে যখন কানে খবর এসেছিল এখানে এয়ারপোর্ট করার জন্য ভোগালী 1 নম্বরের দিকে জায়গা খুঁজছে, তখন আমি কি বলেছিলাম খেয়াল আছে? ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি বলছি, ভাঙড়ের মানুষের উইদাউট কনসার্নে 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য আমি তুলতে দেব না। তারপর থেকে দেখবেন বিষয়টা ধামাচাপা দিয়েছে। ধামাচাপা দিলেও কি হবে? আমি এখনো কিন্তু আতঙ্কে আছি। কারণ আপনার এলাকায় এয়ারপোর্ট হবে কি হবে না, এই দায়িত্বটা এই জমি দেখছে কি দেখছে না, এই মর্মে আমি কিন্তু কোশ্চেন জমা করেছি বিধানসভার মধ্যে। মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি পরিবহন মন্ত্রী আছেন, তিনি এই পশ্চিম বাংলায় আলাদা করে অ্যাভিয়েশন মিনিস্টার নাই, সেন্ট্রালে শুধু অ্যাভিয়েশন মিনিস্টার থাকে। তো এখানে ট্রান্সপোর্ট মিনিস্টারই এটাকে দেখভাল করে। তো ট্রান্সপোর্ট মিনিস্টারকে আমি প্রশ্ন করেছিলাম, যে উত্তর কিন্তু ট্রান্সপোর্ট মিনিস্টার আমাকে দেয়নি। এয়ারপোর্ট হবে কি হবে না বলে দিতে পারতো তো হবে না, কিন্তু যদি বলে ওটা লিখিত থেকে যাবে তা অসুবিধা আছে। আর যদি বলে না হবে না লিখিত থেকে যাবে, ওটা বিধানসভা রেকর্ডে, সেটা উত্তর পর্যন্ত দেয়নি। আর যদি বলে হবে তা বিধায়ক কাছে ছেড়ে কথা বলবে না। তাই আপনাদের বলবো, অনেকে অনেক কথা বলবে, অনেক করবে। আপনি ভাবতে পারেন ভোগালী 1 নম্বর 2 নম্বরের দিকে এয়ারপোর্ট হতে পারে। আরে ভাই শুনুন, ইতিহাস তুলে দেখুন, যখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছিল ওই আশপাশটা কি ছিল একটু ইতিহাস তুলে দেখুন। ওই ইতিহাসটা তুলে দেখুন, ওইখানেও এই ধরনের মাঠের মধ্যখানে ছিল। কিন্তু আস্তে আস্তে এয়ারপোর্ট লাগু এলাকা কি হয়েছে? প্রমোটিং হয়েছে, ফ্ল্যাট হয়েছে। ভোগালী 1 নম্বরে বা 2 নম্বরে এয়ারপোর্ট হবে, ভাঙড়ের একদম শেষ মাথায় এয়ারপোর্ট হবে। টোটাল ভাঙড়টা তখন দেখবেন কি হবে? ফ্ল্যাট হবে, প্রমোটিং হবে, বড় বড় কলকারখানা এখানে তৈরি হবে। আর আপনার এসে কানে বন্দুক ধরবে, ঠিক যেভাবে পাওয়ার বিলটাকে দখল করেছে আপনারা ভালো জানেন আমার থেকে বেশি। কেমন ভাবে দখল করেছে দেখেছেন? ওখানে 3 একর 3 বিঘা নাহলে 3 একর জায়গা ওয়াকাফেরও আছে, কিন্তু কানে 1 প্রকার বন্দুক ঠেকিয়েই কিন্তু দখল হয়েছে। তখন কিন্তু এটাও করতে পারে। আপনার বাড়ি আপনার কানে ঠিক বন্দুক ঠেকিয়ে বলবে সই কর। তার জন্য লড়ার ভাই একটা লোক আপনাকে তৈরি করতে হবে। যদি মনে করেন আপনার হয়ে লড়ার লোক নওশাদ সিদ্দিকী, তাহলে নওশাদ সিদ্দিকী 29 এপ্রিল খামচিহ্নে ভোট দিয়ে আবার জয়যুক্ত করে বিধানসভার মধ্যে। আর যদি মনে করেন ওই নটোরিয়াস ক্রিমিনাল আপনার সাথ দেবে, তাহলে আপনার যা ইচ্ছা করবেন। এই বক্তব্য শুধু আইএসএফ বা আইএসএফের শুভাকাঙ্ক্ষীদের জন্য নয়, তৃণমূলের গরিব সমর্থকদেরকেও বলছি। তৃণমূলের গরিব
গরিব সমর্থকদের উদ্দেশ্য আমার বক্তব্য, আজকে এসআইআর নিয়ে শুধু আইএসএফ বা সাধারণ মানুষ আতঙ্কিত নয়, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে, আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিগত পরশুদিন সুপ্রিম কোর্টে যে অর্ডারটা এসেছে সেটা মমতা ব্যানার্জির না, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য। তাই মাথায় রাখবেন, যারা সাধারণ তৃণমূল করেন, বলা হচ্ছে বিজেপিকে আটকাতে হবে, অবশ্যই বিজেপিকে আটকানোর পক্ষে আমরা। বিজেপি কোনো মতেই বাংলায় জায়গা পাক, এটা আমরা চাই না। কিন্তু বিজেপির মূল মুখকে যদি ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, বিজেপি বলে আর কিছুই থাকবে না শুভেন্দু অধিকারীকে। যে শুভেন্দু অধিকারী সকাল বিকাল আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, যে সম্প্রীতিকে নষ্ট করার জন্য বক্তব্য দিচ্ছে, যে অবাঞ্ছিত মন্তব্য করছে, ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়েও তাকে আটকাচ্ছে না কেন? একটু তৃণমূলের সাধারণ কর্মীদেরকেও বলবো, একটু ভাববে। তাই আপনার হয়ে লড়াই করার জন্য যদি মনে হয় নওশাদ ভাইজান আছে, তাহলে তাকে জিতাবেন, বিধানসভার মধ্যে পাঠাবেন। আর যদি মনে হয় না, দরকার নেই, সেটা আপনার ইচ্ছা, আমি জোর করবো না। 5 বছর ধরে আপনার আমি বিশ্বাস নষ্ট করিনি। আপনারা আমাকে ভালোবাসা যে দিয়েছিলেন, স্রোতের বিপক্ষে গিয়ে ভোট করে দিয়েছিলেন। একদিকে 2021 নির্বাচনের সময় এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবেন, সারা রাজ্যের মানুষ যখন ভয় পেয়ে গিয়েছিল, সেই সময় সাহসের দৃষ্টান্ত ভাঙড়ের মানুষ দেখিয়েছে। আমি অনুরোধ করতে চাই, ওই যে সাহস আপনারা দেখিয়েছেন, আজকে সারা রাজ্যের মানুষ কিন্তু একটাই কথা, আমি যেখানেই যাই, যে ভাইজান আমরা অনেক ভুল করেছি, এবার আমাদের এখান থেকে পাস করিয়ে আপনার সাথে বিধানসভায় আমাদের বিধায়ককে লড়াই করতে পাঠাবো। ভাঙড় পথ দেখিয়েছে। তাই অনুরোধ করব, কোন চক্রে পা দেওয়ার দরকার নয়। আসুন আগামী 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে আমার মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে আবার ভাঙড়ের শুধু কণ্ঠ নয়, রাজ্যের মানুষের হয়ে কথা বলার সুযোগ আপনারা আমাকে করে দেবেন। আচ্ছা, আমি 5 বছর আপনাদের থেকে পালিয়ে গেছিলাম? 5 বছর আপনাদের সময় দিয়েছি কি দিইনি? আমি তো এরকম বড় প্রোগ্রাম খুব কম করেছি। আমি তো বারণ করেছি, আমি বলছি বুথে বুথে যাবো, যাইনি। হয়তো সব বুথ কভার করতে পারিনি, আমি দুঃখিত। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু বুথে পৌঁছে গিয়েছিলাম। কারণ কি, যে বুথে এইখানে যে প্রোগ্রাম হচ্ছে, অনেক মায়েরা আসতে পারে না, বয়স্করা আসতে পারে না, বুথে গেলে, এখানে এলে নেতাদের বড় বেশি দাপাদাপি, দেখো না, বুথে গেলে নেতা কম থাকে, সাধারণ মানুষ এসে বলতে পারে সুখ দুঃখের কথা, শুনেছি, বিধানসভায় সেগুলো তুলে ধরেছি। আর এটা আজকে অন্যান্য বিধায়করা প্র্যাকটিস করার চেষ্টা করছে। দুয়ারে বিধায়ক, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমার সাথ দেন। কদিন আগে দেখছিলেন না, 3 মাথার মোড়ে বিডিও অফিসে এসে হাজির হয়ে গেছিল। আমার সাথ দেন, আপনারা বাড়ির সামনে বিডিও অফিসারকে দাঁড় করিয়ে দেবো। সাত শুধু আপনাদের চাই, আপনাদের সাতটা পাবো তো ভাই? যারা সাত দেবে হাত তুলে দেখান তো। কোন রকম কারো প্রয়োজনে পা দেবেন না তো ভাই? ভোটটা খাম চিহ্নে হবে তো নাকি? বাড়ির লোককে গিয়ে বোঝাবেন তো নাকি? যারা তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক, তাদেরকেও বোঝাবেন তো নাকি যে নওশাদ ভাইজানকে ভোট দেওয়া মানে শুধু আইএসএফ কে জেতানো নয়, বাংলার কণ্ঠকে জীবিত রাখতে হবে। বাংলার সুখ দিকে মানুষের পাশে থাকার জন্য একদিকে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার সারা রাজ্যে চলছে, তার বিরুদ্ধে যারা কথা বলছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী। সেটাকে জিততে হবে, হবে তো নাকি ভাই? বন্ধুগণ, আমি আপনাদের একটা কথা বলি, আমি অ্যাডজুডিকেশন এসআইআর নিয়ে একটু কথা বলতে চাই, শুনবেন আপনারা? আমি আমার কাছে সবার তথ্য এসে পৌঁছায়নি। আমি আমার পার্টি নেতৃত্বদের বলবো, নির্দেশ দিয়েছে ওগুলো দেন। যাদের ডিলিট হয়ে গিয়েছে, আপনারা আজকেও বলছি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে ডিলিট থেকে কি ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আজকে সেই ভদ্র মহিলা, সেই ভদ্র পুরুষকে খুঁজছি, যিনি বলেছিলেন একজনের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে ঘেরাও করবো। তিনি কোথায়? তিনি এখন হেলিকপ্টার চড়ে বলছে আমাকে ভোট দাও। হ্যাঁ, আর যিনি ভদ্র মহিলা বলেছিলেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, এসআইআর হয়ে গেল, অনেকের নাম ডিলিট করে দিয়েছে, সে ট্রাইব্যুনালে মামলা হবে, সেটা পরের পার্ট। তিনি এখন কোথায়? তিনি এখন মঞ্চ থেকে বলছে এসআইআর করছে, এনআরসি হতে দেব না। মানে বুঝতে পারছেন, উনি যেগুলো বলেছে হতে দেব না, সব কটাই হয়েছে। ওয়াকাফ আইন পশ্চিম বাংলায় লাগু হতে দেব না, রাতারাতি লাগু করেছে। এসআইআর হতে দেব না, প্রায় 250 কোটি টাকার অধিক টাকা রাজ্য সরকার দিয়েছে এসআইআর করার জন্য। মাথায় রাখবেন, 250 কোটি টাকার বেশি এসআইআর করার জন্য রাজ্য সরকার দিয়েছে। প্রায় 90,000 অফিসার দিয়েছে,
দ্রুত এসআইআর করার জন্য বুঝে আসছে। তার মানে এসআইআরটা কে করাচ্ছে? আপনি এখন বলছেন আমি এনআরসি হতে দেবো না, ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, মানে আগামী দিনে এনআরসি হতে পারে, ডিটেনশন ক্যাম্প হতে পারে, ধরে নেন। মমতা ব্যানার্জির কথা উঠে যায়, তাই এনাকে সরকারে রেখে যদি এখন নাম ডিলিট হয়ে যায়, আবার সরকারে এসে নাম তুলবে কোনো গ্যারান্টি আছে? এখন তো এই সরকারের আন্ডারে আছি, কেন মমতা ব্যানার্জি সরকার চলছে, তাহলে নামটা ডিলিট হলো কেন? আন্ডার অ্যাডজুডিকেশন গেল কেন? উনি কালো জামা পরে সুপ্রিম কোর্টে গিয়ে খুব হই হই করেছে, এখন তার আর গেট খুঁজে পাওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্টের দিকে। কিন্তু গত পরশু দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আমার মামলাতে গিয়ে তিনি নিজের প্রচার ছেড়ে আমার মামলাতে তিনি সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে। ভাবতে হবে, এটা ডিফারেন্স। আপনাদেরকে এই এসআইআর নিয়ে দুটি কয়েক কথা বলবো। প্রথম কথা, আমি প্রথম থেকে এসআইআর এর সাথে লেগে আছি, শেষ দিন পর্যন্ত থাকবো। আস্তে আস্তে করে প্রশাসনের লোক আছে, ওরা দেখে নেবেন। দেওয়ান থেকে কি বলেছিলাম, এসআইআর এর সাথে আছি, থাকবো। কোন এসআইআর? স্বচ্ছ এসআইআর। স্বচ্ছতার নামে যদি কেউ নোংরামি করে, ছেড়ে কথা বলবো না, মাঠে ময়দানে থাকবো, আইনি লড়াই থাকবো। যখন মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী কি হবে সেই নিয়ে যখন ব্যস্ত, নওশাদ সিদ্দিকী তখন কলকাতা হাইকোর্টে ছুটে গিয়েছিল এসআইআর এ মানুষের নাম পড়ে তার জন্য। কলকাতা হাইকোর্ট আমার মামলা আছে, সুপ্রিম কোর্ট আমার মামলা আছে। শুধু তাই নয়, ভাঙড়ের এক ব্যক্তির নাম কাটা গিয়েছে। যদি কারো নাম কাটা গিয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা অফারটা শুধু আইএসএফ এর জন্য নয়, সবার জন্য বলছি। আমি এসআইআর নিয়ে যখন ক্যাম্প করেছিলাম কি বলেছিলাম, যদি একজন ভাঙড়ের ভোটারের নাম কাটা যায় তার হয়ে আইনি লড়াই আমি করব। আজকের এই স্টেজ থেকেও বলছি, ভোট দেবেন আর নাই দেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভোট দেন আমি জিতে বিধানসভায় যাব, না ভোট দিলে আমি বিধানসভায় যেতে পারবো না। কিন্তু মানুষের জন্য যে লড়াই করছি, মানুষের জন্য লড়ে যাব, একথা আপনাদের জানিয়ে বলছি। ইভেন শুধু আইএসএফ এর কর্মী সমর্থক নয় বা শুভাকাঙ্ক্ষী নয় বা সাধারণ মানুষ নয়, যদি তৃণমূলের কোনো বন্ধুরা যদি এসআইআর এর অ্যাডজুডিকেশন বা নাম ডিলিট হয়ে গিয়েছে, সে যদি আতঙ্কে থাকে, তাকেও আমি অফার দিয়ে যাচ্ছি। আমি জানি আপনি আমাকে ভোট দেবেন না, আপনার ভোট ঠিক করলে আপনার ভোট তৃণমূলে যাবে। তারপরেও বলে যাচ্ছি, আর্টিকেল 326 আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন, তার জন্য গোপনে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আইনি লড়াই করব। কারো যদি নাম ডিলিট হয়, ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমার নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে বলবেন। আমি নেতৃত্বদের বলে যাব, যদি কোনো তৃণমূলের লোক যোগাযোগ করে তার পরিচয় কিন্তু গোপন রাখবেন। এই বিশ্বাসটা রাখতে হবে মানুষকে। তার বাধ্যবাধকতা আছে, সে তৃণমূল করতে পারে, এটাই তো আমাদের ডেমোক্রেসি। কিন্তু সে যদি আজকে বিপদে পড়ে, তার পাশে দাঁড়ানো আমাদের উচিত হবে কি হবে না ভাই? আমি অন্তত দাঁড়াবো, কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক। আপনাদের জন্য বলে যাই, আমাদের সাথে যোগাযোগ করুন। ট্রাইব্যুনালে যেতে হতে পারে, আর না হলে কোর্টে যেতে হতে পারে। ট্রাইব্যুনালটা একটা পার্ট অফ কোর্ট, ট্রাইব্যুনালটা একটা কোর্ট, কিন্তু ট্রাইব্যুনালে যাব না হলে কলকাতা হাইকোর্টে যাব, দুটোর মধ্যে একটা। গত কয়েকদিন আগে ভাঙড়ের একজনের নাম ডিলিট হয়েছে, আমার সাথে যোগাযোগ করেছে। ওকে আমি হাইকোর্টে ডেকেছি, খোঁজ নিয়ে দেখবেন ও হাইকোর্টে যাওয়ার আগে ভাঙড়ের বিধায়ক যে জবান দিয়েছিলাম, তার আগে আমি কোর্টে গিয়ে পৌঁছে গিয়েছিলাম ওকে মামলা করাবো বলে। ওকে মামলা করিয়েছি, অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করে দেখবে ওর আসা যাতায়াত যতটুকু খরচ হয়েছে অতটুকুই লেগেছে। কোর্ট ফি থেকে শুরু করে একটা পয়সা তাকে দিতে লাগেনি। তার বিধায়ক যখন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সেটা দিয়েছে। এটা আমি বলে যাই আপনাদের, শুধু ও একা নয়, এরকম যদি 1000 মানুষ হয়, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, 1000 মানুষের জন্য নওশাদ সিদ্দিকী যে কথা দিয়েছিল সেই দায়িত্ব ইঞ্চিতে ইঞ্চিতে পালন করবে এবং বুঝিয়ে দেবে। আমি ওই প্রতিশ্রুতি দেবো না, ডবল চাকরির ওই প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। আর যখন চাকরি চাইতে যাচ্ছে তখন পুলিশকে দিয়ে লাঠি লাগার দিচ্ছে, ওখানে আমি করবো না। বন্ধুগণ, আপনারা কেন আমাকে ভোট দেবেন এটা আপনাদের ভাবতে হবে, যে আজকে আপনাদের কণ্ঠ কোথায়। যা 2-4টে ছিল, শাসক শুধু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। আমি একটা কথা বলবো, আমি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করি না, ভেরি রিসেন্ট দুজনকে তৃণমূলে জয়েন করিয়েছে এবং 2 জায়গার টিকিট দিয়েছে। আমি ব্যক্তিগত আক্রমণে যাব না, কিন্তু তারা বিধায়ক হবেন কি হবেন না মানুষের উপর নির্ভর করছে। 2 জায়গায় আমরা প্রার্থী দিয়েছি, আমরা 2 জায়গা থেকে জিতবো, আমরা সম্পূর্ণ আশাবাদী। কিন্তু আমার বলার প্রশ্ন এটা, দেখুন তাদের দুজনকে, তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটা সময় খুব আওয়াজ তুলতো। শাসক চক্রান্ত করে
শাসকের বিরুদ্ধে তো বেশি আওয়াজ উঠতো। শাসক চক্রান্ত করে ওদেরকে পকেটের মধ্যে ভরে নেওয়ার চেষ্টা করছে। আজকে নওশাদ সিদ্দিকী কি চেষ্টা করেনি? মিনিস্ট্রির অফার দিয়ে, টাকা পয়সার অফার দিয়ে, জেল খাটিয়ে, ভয় দেখিয়ে চেষ্টা করেনি কি? ব্যর্থ হয়েছে। কেন আমি ওদেরকে ব্যর্থ প্রমাণ করিয়েছি? যদি আমি চলে যাই তাহলে আজকে যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি যখন হুমকি সুরে বলছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে করুন, এখানে গুলোগুলি করলে আমার থেকে কেউ খারাপ হবে না, সেই মুর্শিদাবাদের মধ্যে জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর লড়াই কিন্তু করে দেখাচ্ছে। এটা যখন আমি জয়েন্ট হয়ে যাওয়ার করতে পারবো, কিন্তু মাননীয় তো বলে দিয়েছে এখানে আন্দোলন করা যাবে না। এখানে যখন আন্দোলন করা যাবে না মাননীয় বলেছিল, তারপর থেকে বড় নেতারা সব ঘুমিয়ে পড়েছিল। তো যারা ঘুমায়নি তাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাই বন্ধুগণ, এতটুকু মনে রাখবেন, এই যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো সুরক্ষিত আছে। বিজেপি আইন করে কেড়ে নিতে পারেনি। এই মামলাটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য। আমি জোর গলায় বলবো, তৃণমূলের যারা সাধারণ কর্মী সমর্থক আছেন, তৃণমূলের ওপর নেতারা যেটা বুঝিয়ে দেয় সেটা শুনে আমাকে অকথ্য ভাষায় কথা বলে, আমি অনুরোধ করবো বুকে হাত দিয়ে বলুন একবার যে আপনার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে, আপনার নারীর কবরটা এখনো সুরক্ষিত আছে, আপনার মায়ের কবরটা সুরক্ষিত আছে, আপনার বাপের কবরটা সুরক্ষিত আছে। মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, কোন নটোরিয়াস ক্রিমিনালের করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে। কিন্তু দেখুন, আমি নাকি আবার বিজেপির দালাল, আমাকে বিজেপি দালাল বলছে, আর আমি আবার বিজেপির বিরুদ্ধে মামলা করছি। সিএনআরসি করে তাড়িয়ে দেবে বলেছিল, তখন গিয়ে আমি মামলা করেছি বিজেপির বিরুদ্ধে। আইন করে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবার চেষ্টা হচ্ছে, এখনো যে আটকে রেখেছি আমার মামলা করে। ইভেন এসআইআর করে ভোটাধিকার যে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে মামলা নওশাদ সিদ্দিকী করেছে। তারপরেও আমি নাকি আবার বিজেপির দালাল হয়ে যাচ্ছে ওদের নজরে। ওদের নজর ব্যাপারটা কি আছে না, ওয়ার্ল্ড ইজ লাইক মিরর, পৃথিবীটা একটা আয়নার মতো। আপনি কালো দেখলে কালো পাবেন, সাদা দেখলে সাদা পাবেন, লাল দেখলে লাল পাবেন। ওরা বিজেপির দালাল হয়ে বিজেপির দালালি তো দেখবে ভাই, তাই না? তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সব ভালো আছে? ভালো থেকো মায়েরা সব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের কাছে অনুরোধ করব, আমি বিধায়ক হিসাবে আমি আমার ডিউটি পালন করে গিয়েছি। শুধু ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক হিসাবে নিজে মানুষ রেকগনাইজ করেছে। অনুরোধ এটাই, দ্বিতীয়বারের জন্য পার্টি আমাকে আবার ভাঙড় থেকে নির্বাচনের করার সুযোগ দিয়েছে। তবে 2021 সালে অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল বিজেপি তৃণমূল মিলে। 2021 সালে কিন্তু এই পরিস্থিতি ছিল না। 2025 সালের পরিস্থিতি কি ছিল? দেশে থাকতে পারবো কি পারবো না। বিজেপি বলছে স্টেজ করে দেশ থেকে সব তাড়িয়ে দেবো, আর আবার তৃণমূল স্টেজ করে বলছে আমাকে ভোট দাও, আমি সব রেখে দেবো। ওখানে আমরা বলেছিলাম অমিত শাহ, মোদীজি কেন? 14 পুরুষের ক্ষমতা হবে না কোন ভারতীয় মুসলিমকে দেশ থেকে তাড়াবার। আজকে বলুন 5 বছরে কোন ভারতীয় মুসলিমকে দেশ থেকে তাড়িয়েছে? একটা প্রমাণ দিতে পারবেন? তখন বলেছিলাম মিলছে তো। আর আজকের দিনও বলছি কারো ক্ষমতা নাই আমার আর্টিকেল 326 কেড়ে নেওয়ার। তো পেরেশানি করছে, বাইনারি পলিটিক্স হচ্ছে। যত দিন যাবে দেখবে নির্বাচন এগিয়ে আসবে, ভোট হবে এর উপরে এসআইআর এর নাম থাকছে কি থাকছে না। বিজেপি বলবে ক্ষমতায় আসলে সব মুসলমানদের নাম কেটে উড়িয়ে দেবো, আর তৃণমূল বলবে আবার ক্ষমতায় আসলে সব মুসলমানদের নাম বাঁচিয়ে দেবো। এর উপরে পলিটিক্স হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি, বিজেপির সাম্প্রদায়িকতা, বিজেপির বিদেশ নীতি ফেল, বিজেপির মহিলা সুরক্ষার্থে ফেল, সব ফেল ভুলে যাবেন। কি হবে? এসআইআর এর নাম থাকছে কি থাকছে না। আমি আপনাদের বলছি, কারো আশীর্বাদে অবৈধ ভোটার লিস্টে ইনক্লুড হবে না, কারো অভিশাপে বৈধ ভোটারকে বাদ দিতে পারবে না। শুধুমাত্র আপনাদেরকে কি করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে। হয়রানিটা কে করছে? নির্বাচন কমিশন। কারা করাচ্ছে? বিজেমূল করাচ্ছে। বিজেমূল পেছন দিক থেকে এই নির্বাচনের ইস্যু হিসাবে এটাকে তুলে ধরছে। এদের কাছে আর কোনো ইস্যু নাই। আর তৃণমূলের কাছে একটা এক্সট্রা ইস্যু আছে, সেটা কি? একটাই, বিজেপির ভয় প্রকল্প। তবে ভাঙড়ের মানুষকে বিজেপির ভয় দেখে রাখা যাবে? এই ভাঙড়ের মানুষকে যাবে নাকি? ভাঙড়ের মানুষকে বিজেপির ভয় দেখিয়ে আটকাতে পারবে না। বন্ধুগণ, আমি আপনাদের বলবো
একটু সজাগ সতর্ক হতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করছি, একটু আপনাদেরকেও ক্যাম্পেইনের দায়িত্ব নিতে হবে। আমার ভরসা, আমার বিশ্বাস 2021 সালে অনেকে আমাদেরকে ভালোবাসে, সমর্থন করে, কিন্তু বিজেপি চলে আসবে এর ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকের ডেটে কিন্তু তারা বুঝতে পেরে গিয়েছে তৃণমূল বিজেপি আলাদা নয়, একে অপরের পরিপূরক। তাই শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষ প্রস্তুতি নিচ্ছে। যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, সেখানগুলো ছাড়া যেখানে বামেদেরকে সমর্থন আমরা করেছি, সমস্ত জায়গায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে এবং আইএসএফ বামপন্থীরা এবারে সরকার গঠন করবে। সেই সময় যখন আপনাদেরকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলে ভয় দেখানো হচ্ছিল, সেই সময় আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে 26,151 ভোটের লিড দিয়েছিলেন। তবে আজকে ডেটে আমাদের ভরসা আপনাদের প্রতি, এই আস্থা আছে, এই লিড আর 26,151 থাকবে না, লিডটা এবারে কিন্তু ডবল হবে, 50 প্লাস হবে। এই আশা করতে পারি নাকি? এই আশা করা যায় তো নাকি আপনাদের কাছ থেকে? এই আশা করা যায় তো নাকি? এবারে লিডটা কত হবে? 50 প্লাস হবে তো নাকি ভাই? এবারে করতেই হবে। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে তুমি সংখ্যালঘুদের হেভি অংশের ভোট পেয়ে সংখ্যালঘুদের সাথ দেওয়া তো দূরের কথা, বিজেপি সাথ দিচ্ছ। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে দলিত আদিবাসীদের ভোট পেয়ে দলিত আদিবাসীদের পাশে থাকা তো দূরের কথা, দলিত আদিবাসীদেরকে যারা শোষণ করছে বকলবে তার সাথ দিচ্ছ। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে রেডি হতে হবে। আপনাকে আগামী 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। এইটা এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে চায়ের দোকানে থেকে শুরু করে, যেখানে আমরা মুদিখানা থেকে শুরু করে বাসে ঘাটে, বাসে রাস্তায় যেখানে যাবো, একটাই কথা, 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। আমি একটা কথা বলবো লাস্টে, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে আমি যাচ্ছি না ভাই। রুচিরও একটা ব্যাপার থাকে তো নাকি? একটা রুচিরও ব্যাপার থাকে তো নাকি? অন্তত সেইটা অ্যাপ্লাই করবে। আমি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, যার বোঝার বুঝে নেবেন, নাহলে গিয়ে মোবাইলে পোগো চ্যানেলে কার্টুন দেখবে। Ayan.